নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর ইতিহাসের কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভের কোশ্চেনগুলো সলভেশন করব। তো প্রথমে তোমাদের বলে দিই যে তোমাদের কোশ্চেনের নম্বর প্যাটার্ন যা আগে ছিল 15, 25, 70, সেটা পরিবর্তিত হয়ে 30, 50, 70 হয়ে গেছে। তো সেই জন্যে কিছু অদলবদলও হয়েছে কোশ্চেনের নাম্বারে। এখানে তোমরা এটা দেখে নাও। চ্যাপ্টার থাকবে হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান এবং উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। আমরা ক্লাস 8-এর ইতিহাসের ফার্স্ট সামেটিভের প্রথম যে স্কুলটা আছে, আমরা সেই স্কুলের কোশ্চেন অ্যান্সার সলভেশন শুরু করব। কৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস। তো তার সঠিক উত্তর নির্বাচন। ফারুক সিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন 1717, 1722, 1723, 1727। সঠিক উত্তরটা হবে 1717। অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি। সঠিক উত্তরটা হবে লর্ড ওয়েলেসলি। সলভাইয়ের চুক্তি হয়েছিল 1765, 1770, 1782, 1802। সঠিক উত্তরটা হবে 1782। কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন রবার্ট ক্লাইভ, সম্রাট দ্বিতীয় শাহ আলম, সম্রাট ফারুক সিয়ার, সম্রাট ঔরঙ্গজেব। সঠিক উত্তরটা হবে সম্রাট দ্বিতীয় শাহ আলম। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল 1793, 1800, 1802, 1823। সঠিকটা হবে 1800। এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি, উইলিয়াম জোন্স, লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তরটা হবে উইলিয়াম জোন্স। 1727 খ্রিস্টাব্দে মসজিদগুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। উত্তরটা ভুল আছে, সঠিকটা হবে 1716। এর মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। এটা ঠিক আছে। লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। এটা ভুল আছে, সঠিকটা হবে ওয়ারেন হেস্টিংস। তারপরে আছে 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে। এটা ভুল হবে, সালটা ভুল আছে, ওটা হবে 1500। এবারে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্নটা বলেছে পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? লুণ্ঠন 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানির জয়লাভ করে ইংরেজরা সিরাজউদ্দৌলাকে সরিয়ে মীর জাফরকে বাংলার নবাব পদে বসান। পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মীর জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উদ্যোগীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদই ইংরেজরা আদায় করে। পলাশির যুদ্ধের পর মীর জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে কী বলা হয়েছে? এই প্রশ্নের উত্তরটা হবে রেগুলেটিং অ্যাক্ট কোন উদ্দেশ্যে প্রয়োজিত হয়? রবার্ট ক্লাইভ কর্তৃক পরিবর্তিত দ্বৈত শাসন ও 76 মতান্তরের ফলে বাংলায় রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দারুণ বিপর্যয় নেমে আসে। কারণ ও উদ্দেশ্য এইটা লিখলে চলবে মধ্যা কথা, কারণ তোমাকে এখানে জানতে চেয়েছে যে কি বলা হয়েছিল। প্রথমে এটা লিখবে, তারপরে কারণ উদ্দেশ্যটা অবশ্যই দেবে। এর পরবর্তী সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারীদের অত্যাচার, তাদের অর্থলিনসা এবং কোম্পানির অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার ত্রুটি ও দুর্নীতি ব্রিটিশ পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক ক্ষমতা দখলের পথে যেভাবে এগিয়ে যাচ্ছিল, তাতে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির গতিবিধি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। 76-এর মন্বন্তরের সময় রাজস্ব আদায় না হওয়ার ফলে কোম্পানির অর্থভাণ্ডার প্রায় শূন্য হয়ে পড়ে। 1773 খ্রিস্টাব্দে কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে অর্থসাহায্য চাইলে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির কার্যকলাপে হস্তক্ষেপ করে। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? এইটুকু উত্তর লিখলেই হবে, এইখান থেকে এই পর্যন্ত। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক লর্ড ক্লাইভ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশের দেওয়ানি লাভ করবার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে প্রবর্তিত পিটের ভারত শাসন আইন অনুযায়ী বোর্ড অব কন্ট্রোল তৈরি করা হয়। এই বোর্ডের ওপর কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাদের
উপর গভর্নর জেনারেলের আধিপত্য এই আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়। চলে যাব পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নগুলো বলেছে দেওয়ানি লাভের 1765 খ্রিস্টাব্দে গুরুত্ব লেখো। দেওয়া আছে দেওয়ানি লাভের গুরুত্ব, এটা লিখতে হবে। এখানে তোমরা যেহেতু কোশ্চেনটা দিয়েছে 3 নম্বরের, তোমরা 3টে পয়েন্ট অবশ্যই লিখবে। যদি তোমরা পারো তাহলে তোমরা বেশি পয়েন্ট পড়ে রাখতে পারো, কিন্তু যেহেতু 3 নম্বরের প্রশ্ন বলেছে তাহলে 3টে পয়েন্ট অবশ্যই দিও। আমি সব পয়েন্টগুলো এখানে বলে দিচ্ছি। এর গুরুত্ব: কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা। দেওয়ানি লাভের ফলে বাংলা তথা ভারতের প্রশাসনিক ব্যবস্থায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনগত বৈধতা প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে কোম্পানির বিরুদ্ধে নবাবের সংগ্রাম করার ক্ষমতা লোপ পায়। এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে উন্নীত হয়। ক্ষমতার হ্রাস: ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের ফলে বাংলায় নবাবের ক্ষমতা হ্রাস পেয়েছিল। নবাব সম্পূর্ণভাবে ইংরেজ কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে নাম সর্বস্ব শাসকে পরিণত হয়েছিলেন। শাসনের সূচনা: কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা হয়েছিল। এই ব্যবস্থায় নবাবের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, আর কোম্পানির হাতে ছিল দেওয়ানি বা রাজস্ব আদায় সংক্রান্ত অধিকার। বাস্তবে নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ব, অপরপক্ষে কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা। পরের পয়েন্ট: অর্থনৈতিক গুরুত্ব। কোম্পানির দেওয়ানি লাভের আর্থিক গুরুত্ব ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুঘল সম্রাটকে বার্ষিক 26 লক্ষ টাকা এবং বাংলার নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা দেওয়ার পর কোম্পানির হাতে থাকে। এই বিপুল অর্থকে কাজে লাগিয়ে ইংরেজরা তাদের বাণিজ্যকে বৃদ্ধি করেছিল। পরের পয়েন্ট: ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রসার। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় রাজস্বের লভ্যাংশে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হতো, ফলে ইংল্যান্ডের ধনভাণ্ডার পূর্ণ হয়েছিল, যা সেখানকার শিল্প বিপ্লবে সহায়ক হয়েছিল। অনেক ঐতিহাসিক বলেন বাংলার এই সম্পদ ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। নীতির প্রয়োগ কোম্পানি কর্তৃত্ব প্রতিষ্ঠায় কী ভূমিকা নিয়েছিল? এই উত্তরটা লিখলে চলবে। 1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতে এসে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। উদ্দেশ্য: সত্যবিলোপ নীতি গ্রহণের পিছনে লর্ড ডালহৌসির প্রধান উদ্দেশ্য ছিল যত বেশি সংখ্যক ভারতীয় রাজ্যগুলোকে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনাধীনে নিয়ে আসা। শর্তাবলী: সত্যবিলোপ নীতির প্রধান শর্তগুলো ছিল নিম্নরূপ: কোম্পানি সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজা পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না এবং রাজ্যটি তখন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। চাইলে কোম্পানির অনুমতি নিতে হবে ইংরেজ আশ্রিত দেশীয় রাজ্যগুলোকে। একমাত্র দেশীয় স্বাধীন রাজ্যগুলির ব্যাপারে কোম্পানি নিরপেক্ষ থাকবে। চুক্তিবদ্ধ রাজ্যসমূহ: ডালহৌসির এই নীতি প্রয়োগ করে সাতরা, ভগত, সম্বলপুর, নাগপুর ইত্যাদি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। লেখো মেকলে মিনিটস। প্রশ্নের জন্য এই উত্তরটা যথেষ্ট। মেকলে মিনিটস: টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলের প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্যচর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। ঔপনিবেশিক প্রশাসনে গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল? এই উত্তরটা লিখলে হবে। ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে ঔপনিবেশিক শিক্ষানীতি বা পাশ্চাত্য শিক্ষার সূচনা ঘটে। মূলত প্রশাসনিক সুবিধার জন্য একদল ইংরেজি শিক্ষিত কর্মচারী তৈরি করতে এবং ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো হয়েছিল। ঔপনিবেশিক শিক্ষানীতির দুটো জরুরি দিক। ঔপনিবেশিক শিক্ষানীতির একটা দিক হলো ভারতীয় সমাজের কিছু সংখ্যক মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় এবং ব্রিটিশ শাসন কাঠামোর সঙ্গে যুক্ত হয়। দিকটি হলো এই শিক্ষানীতির ফলে ভারতে গণশিক্ষার ব্যবস্থা গড়ে ওঠেনি। ইংরেজি ভাষাকে উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে বেছে নেওয়া শিক্ষা বিস্তারের কোনো গণমুখী চরিত্র তৈরি হয়নি। অষ্টাদশ শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলোর উত্থানের পেছনে মোগল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল? তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। অষ্টাদশ শতকে ভারতে অনেকগুলো আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল, তবে এই আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে 3টি শক্তি ছিল প্রধান। এগুলো হলো বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থাকার পর কিভাবে এই বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা
অযোধ্যার উত্থান হয়েছিল সে সম্পর্কে অনেক মত আছে। অনেকে বলেন 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর খুব দ্রুত মুঘল সাম্রাজ্যের শক্তি নষ্ট হতে থাকে। ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটদের পক্ষে সাম্রাজ্যের ঐক্য ধরে রাখা সম্ভব হয়নি, অর্থাৎ মুঘল সম্রাটদের ব্যর্থতার জন্য আঞ্চলিক শক্তিগুলোর উত্থান ঘটেছিল। কিন্তু ভারতে বিশাল মুঘল সাম্রাজ্যের শাসন ও স্থায়িত্ব শুধুমাত্র ব্যক্তিগতভাবে সম্রাটের দক্ষতা ও যোগ্যতার উপর নির্ভর করে না। বিভিন্ন কারণে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং সেই সুযোগে আঞ্চলিক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। আঞ্চলিক শক্তি উত্থানের কারণ। ভারতে আঞ্চলিক শক্তি উত্থানের কারণগুলো হলো মুঘল সম্রাটদের সামরিক দুর্বলতা, মুঘল সম্রাটদের শক্তিশালী সেনাবাহিনীর অভাব মুঘল সাম্রাজ্যের অবনতির অন্যতম প্রধান কারণ ছিল। মুঘলদের অস্ত্রশস্ত্র ও যুদ্ধকৌশল ছিল পুরনো ধাঁচের, তাই তারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইংরেজদের কাছে হেরে যায়। জায়গিরদারি সংকট। মুঘল আমলে মনসবদারদের উন্নত জায়গির পাওয়ার আশায় অভিজাত ও মনসবদারদের মধ্যে দলাদলি শুরু হয়। তাছাড়া মুঘল সম্রাট হিসাব মতো রাজস্বও পেতেন না, ফলে মুঘল শক্তি দুর্বল হয় ও আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। তারপর কৃষক বিদ্রোহ। মুঘল যুগে জমিদার ও কৃষকদের বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের অবনতির জন্য বিশেষভাবে দায়ী। এই কৃষক বিদ্রোহের পেছনে কতকগুলো কারণ ছিল। যেহেতু জায়গিরের রাজস্ব থেকেই মনসবদাররা সামরিক বাহিনীর ভরণ পোষণ করত, তাই তারা যথাসম্ভব চড়া হারে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত। এছাড়া ইজারা রীতি বলে এক নতুন জেতাদার ও তালুকদার শ্রেণীর আবির্ভাব ঘটে, যারা কৃষকদের ওপর শোষণ চালাতো। ফলে কৃষকদের অসন্তোষ রূপ নেয়। জাট, শিখ ও সদনামী কৃষকদের বিদ্রোহের মূল শক্তিকে দুর্বল করেছিল। বৈদেশিক আক্রমণ। নাদির শাহ ও আহমদ শাহ আবদালি আক্রমণ মুঘল শক্তিকে দুর্বল করেছিল। আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা। বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা সহ বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক শাসকদের স্বাধীনতা লাভের উচ্চাকাঙ্ক্ষা ছিল, তাই এসব অঞ্চলের শাসকরা আনুষ্ঠানিকভাবে মুঘল সম্রাটের প্রতি আনুগত্য দেখালেও বাস্তবে স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন। পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। সামগ্রিক ফলাফল ও গুরুত্বের বিচারে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ভারতে কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে বক্সারের যুদ্ধের গুরুত্ব। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে বক্সারের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক স্মিথ বলেছেন যে পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি। বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হয়েছিল নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং ভারতের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। ফলে ভারতের রাজনীতিতে কোম্পানির ক্ষমতা ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি। কোম্পানির দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে জয়লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে সুবিধা লাভ করার জন্য বাংলার গভর্নর লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে 12ই আগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদে সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধিতে বছরে 26 লক্ষ টাকা সম্রাটকে দেওয়ার বিনিময়ে কোম্পানি সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে। বাংলায় কোম্পানি কর্তৃত্ব প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলার নবাবের ওপর কোম্পানির পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। বাংলার নবাব নামমাত্র শাসকে পরিণত হয়েছিলেন। ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধে জয়লাভ করার ফলে ভারতে ইংরেজ বাহিনীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল, ফলে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। এইভাবে ক্রমশ ভারতের বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। তাই সব দিক থেকে বিচার করলে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ছিল বেশি গুরুত্বপূর্ণ। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলো লেখো। প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে চলবে। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন একজন উদারবাদী শাসক। ইংল্যান্ডের হিতবাদী দর্শন দ্বারা প্রভাবিত হয়ে ভারতীয় জনগণের সার্বিক উন্নতি ও মঙ্গল সাধনের জন্য তিনি শাসন, বিচার, অর্থনীতি, শিক্ষা, সমাজ সর্বত্র বেশ কিছু সংস্কার সাধন করেছিলেন। সংস্কার। উদারবাদী শাসক লর্ড বেন্টিং বৈষম্যের অবসান ঘটিয়ে ভারতীয় উচ্চ সরকারি পদ যেমন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি নানা পদে নিয়োগ করেন। বেন্টিংয়ের শাসনকালে যে আইন তৈরি হয় সেখানে বলা হয় ব্রিটিশ কোম্পানি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জাতি, বর্ণ, ধর্ম পরিবর্তে শুধুমাত্র যোগ্যতা বিচার করবে।
লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির জন্য সনদ আইন প্রবর্তন করেন এবং তিনি কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করেন। নমস্কার। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগে এই সময় ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পেনাল কোড প্রবর্তিত হয়। তিনি ভ্রাম্যমাণ আদালত ও প্রাদেশিক আপিল আদালত তুলে দিয়ে তার পরিবর্তে এলাহাবাদের সর্বোচ্চ দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করেন। এছাড়া ভারতীয়দের দেওয়ানি মামলা বিচারক পদে নিয়োগ করেন। উচ্চ আদালতগুলোতে যাবতীয় কাজকর্ম ফার্সি পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেন। অর্থনৈতিক সংস্কার। লর্ড বেন্টিংয়ের শাসনকালে কোম্পানির বার্ষিক করের ঘাটতি পূরণের জন্য তিনি কর্মচারীদের বেতনের পরিমাণ হ্রাস করেন। মাদ্রাজে রায়তালি বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে তিনি ভূমি রাজস্ব বৃদ্ধি করেন। সমাজ সংস্কার। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করে উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় দেন। উত্তর ও মধ্য ভারতে সক্রিয় ঠগী দস্যুদের দমন করার জন্য কর্নেল স্লিম্যানের নেতৃত্বে বেন্টিং একটি বিশেষ বিভাগ তৈরি করেন। এর পাশাপাশি পিন্ডারি দস্যুদেরও তিনি দমন করেন। শিক্ষা সংস্কার। প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটিয়ে লর্ড উইলিয়াম বেন্টিং আইনসচিব মেকলের নেতৃত্বে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটান। 1835 খ্রিস্টাব্দে ডাক্তারি শিক্ষার জন্য কলকাতা মেডিকেল কলেজ ও বোম্বাইতে স্টোন কলেজ প্রতিষ্ঠা করেন। এইভাবে সংস্কারক হিসাবে লর্ড উইলিয়াম বেন্টিং উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। লর্ড কর্নওয়ালিসের সংস্কার। লর্ড কর্নওয়ালিসের নানাবিধ সংস্কারগুলো হলো শাসন সংস্কার। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থাকে নীতিমুক্ত করে গড়ে তোলার জন্য সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন। বিচার ব্যবস্থার সংস্কার। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আইনগুলো সংহত করে প্রবর্তন করেন। তার ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। তার সংস্কার। লর্ড কর্নওয়ালিস ভারতে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আধুনিক পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন। জমিদারদের কাছ থেকে পুলিশি ক্ষমতা কেড়ে নিয়ে তিনি একটি নিয়মিত পুলিশ বাহিনী গঠন করেছিলেন। ইতিহাসের প্রথম মডেল অর্থাৎ গাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের কোশ্চেনের সলভেশান। তো এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে এর সলভেশান আমাদের চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা ঘন্টিটা অবশ্যই প্রেস করে দিও, যাতে করে এই জাতীয় ভিডিও এলে সাথে সাথে পেয়ে যাও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।